সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের এনএমএস এর ভৌত বিজ্ঞানের আমি দুটো সাজেশন সেট করেছিলাম, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলোই আলোচনা করছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বারবার করে সেই প্রশ্নগুলো কিন্তু সেই প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন কিন্তু প্রত্যেকবার আসছে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের সেই টাইপের প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে সলভ করাটা প্রয়োজন, ঠিক আছে? আর তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝিয়ে বুঝিয়ে তোমাদের করানোর চেষ্টা করছি। চলো আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? বলছে যে অবাধে অধীরে 500 গ্রাম ভরের অবাধে পতনশীল বস্তুর ওজন কত হবে? অর্থাৎ অভিকর্ষের অধীরে মানে অভিকর্ষের দিকে আর কি 500 গ্রাম ভরের একটা অবাধে পতনশীল বস্তুর ওজন কত হবে? তোমাদের আগেও এই প্রশ্ন করিয়েছি। অবাধে পতনশীল বস্তুর ওজন সবসময় শূন্য হয়, ঠিক আছে? ধরো তোমার প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে থাকতে পারে। ধরো তুমি একটা লিফটে চড়ছো, তো একটা লিফটে চড়ছো, হঠাৎ করে কি হলো, লিফটটা ছিঁড়ে গেল, ঠিক আছে? লিফটের যে ওপরের যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেই লিফটটা ধরো ছিঁড়ে গেল। এবার লিফটটা ছেড়ে গেলে কী হবে? তুমি অবাধে পড়তে থাকবে। অবাধে যদি পড়তে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ওজন কত হবে? শূন্য হয়ে যাবে। বললো যে ধরো 60 কেজি ওজনের এক ব্যক্তি লিফটে চড়ছিল, হঠাৎ করে লিফটটা ছিঁড়ে গেল, তাহলে এখন ব্যক্তিটির ওজন কত? তাহলে ব্যক্তিটার ওজন কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, কারণ অবাধে পতনশীল বস্তুর ওজন কী হয়? শূন্য হয়। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, কোনো চলমান বস্তুকণার 3 গুণ করলে, আচ্ছা চলমান বস্তুকণার গতি, এটা কী হবে? গতিবেগ আর কি, গতি। কোনো চলমান বস্তুকণার গতি 3 গুণ করলে এর গতিশক্তি আগের তুলনায় কত গুণ হবে? দেখো গতিশক্তি আমরা সমান জানি যে হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার, ঠিক আছে? এখন আমার বলছে যে যদি গতি 3 গুণ করা, অর্থাৎ ভি এর মান যদি আমরা 3 করে দিই, তাহলে সমান কী হয়ে যাবে? হাফ এম, ভি এর জায়গায় আমরা 3v লিখে দেবো, কারণ 3 গুণ হয়ে যাচ্ছে গতিবেগটা, ঠিক আছে? এবার দেখো হাফ এম ইন্টু 3 3 9 ভি স্কয়ার হচ্ছে, তাহলে লিখতে পারি 9 ইন্টু হাফ এম ভি স্কয়ার, হাফ এন ভি স্কয়ার। ধরো প্রথমেরটা আমরা E1, পরেরটা E2 লিখছি, তার মানে 9 E1 হয়ে যাচ্ছে, তাই না? 9E1 অর্থাৎ 9 গুণ হয়ে যাচ্ছে। এই যে হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে E1 ধরলাম আমরা। তাহলে গতি যদি 3 গুণ করা হয় তাহলে কিন্তু গতিশক্তি কিন্তু 9 গুণ হয়ে যাচ্ছে। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? আশা করি এটা ভুলবে না। এখানে কিন্তু তোমাদের চেঞ্জ করে দিতে পারে, 3 গুণের জায়গায় 2 গুণ বলতে পারে, 4 গুণ বলতে পারে, সেই হিসেবে কিন্তু তোমাদের করতে হবে। পরের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীতে কোনো বস্তু স্থির অবস্থা থেকে অবাধে পড়তে থাকলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে? দেখো তোমাদের কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই রিপিট হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের 2022 মানে 23, 24, 25 সালের 24 সালের প্রশ্ন যে 25 সালে আসবে না এমন কোনো ব্যাপার নেই, প্র্যাকটিস সব করতে হবে, ঠিক আছে? কী বলছে এখানে দেখো, চাঁদ এবং পৃথিবীতে কোনো বস্তু স্থির অবস্থা থেকে অবাধে পড়তে থাকলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব উভয় ক্ষেত্রে, অর্থাৎ চাঁদের ক্ষেত্রে এবং পৃথিবীর ক্ষেত্রে দুটোতেই সমান হবে? চাঁদে পৃথিবীর তুলনায় বেশি হবে, নাকি পৃথিবীতে চাঁদের তুলনায় বেশি হবে, নাকি চাঁদের ক্ষেত্রে শূন্য হবে? দেখো অবাধে পড়ার ক্ষেত্রে আমি বলেছি যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কার বেশি হবে? যার অভিকর্ষ ত্বরণ বেশি। তাহলে চাঁদের থেকে আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বেশি, তাই পৃথিবীতে কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করবে, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে যে দুটি রাশি তাপীয় সাম্যে থাকলে, দুটো রাশি তারা যদি তাপীয় সাম্যে থাকে, উহাদের মধ্যে কোন রাশিটি অবশ্যই সমান হবে? দেখো তাপীয় সাম্য মানে কি? তাপীয় সাম্য মানে হলো ধরো দুটো বস্তুকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে উষ্ণ বস্তু কর্তৃক শীতল বস্তুর দিকে তাপটা সঞ্চালিত হয়, এবং কি হয় একটা সময় যখন মানে দুজনের উষ্ণতা যখন সমান হয়ে যায়, তখন কি হয়, তারা মানে তখন আর তাপমাত্রা একদিক থেকে আরেকটা দিকে যায় না। তাহলে তাপীয় সাম্যে থাকা মানে সেক্ষেত্রে বলছে যে কোন রাশিটি অবশ্যই সমান হবে? সেটা হবে তাপমাত্রা। আমি বলছি উষ্ণতা মানেই কিন্তু তাপমাত্রা, তাই না? তাপমাত্রা মানেই কিন্তু উষ্ণতা।
কিন্তু তাপ কিন্তু আলাদা জিনিস, তাপ কিন্তু হবে না, হ্যাঁ, তাপ আলাদা, তাপমাত্রা আলাদা, তাপমাত্রা বা উষ্ণতা একই জিনিস, এটা সেম। তাহলে কী হলো, এটা অ্যান্সার হয়ে যাবে তাপমাত্রা। ওকে, পরের প্রশ্ন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কী হলো, দুটি রাশির তাপীয় সাম্যে থাকলে তাদের মধ্যে কোন রাশিটি অবশ্যই সমান থাকবে, সেটা হলো তাপমাত্রা সমান থেকে যাবে। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত হয়? দেখো, পরম শূন্য উষ্ণতার মান অপশান ডি -273.15 ডিগ্রি, ঠিক আছে। এই উষ্ণতাকে বলছে যে পরম শূন্য উষ্ণতা, এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তো পরম শূন্য উষ্ণতায় যে কোনো বস্তুর মানে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়ে যায়, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? তাহলে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন হয় সর্বনিম্ন, ঠিক আছে। ঘনত্ব সবথেকে বেশি হয়। এটা প্রত্যেক বছরই দেখি এই প্রশ্নটা ঘুরিয়ে পিছিয়ে দিচ্ছে। পরের প্রশ্ন, নিচের কোনটি তাপের সুপরিবাহী? তাপের সুপরিবাহী কী হবে? গ্রাফাইট হচ্ছে তাপের সুপরিবাহী। কর্ক, কাঠ, বায়ু এগুলো কুপরিবাহী, গ্রাফাইট হবে তাপের সুপরিবাহী এবং তড়িতেরও সুপরিবাহী। পরের প্রশ্ন দেখো, সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি হলে রশ্মিটির বিচ্যুতি কোণ কত হবে? আচ্ছা, এইরকম আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, তো ওই প্রশ্নটা না আমি একটু অ্যান্সারটা এক্সপ্লেনেশনটা ঠিকঠাক করিনি, ঠিক আছে, ওটা সঠিক করে মানে পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি, এটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো যখন সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মির যদি বিচ্যুতি কোণ আমাদের বের করতে দেয়, তাহলে বিচ্যুতি কোণ হয়ে যাবে কি 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ কত হচ্ছে 30 ডিগ্রি, এবং আমরা জানি যে সমতল দর্পণে যদি আপতন কোণ যা হবে প্রতিফলন কোণের মান তাই হয়ে যাবে, তাহলে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 180 থেকে তুমি 30 60 বিয়োগ করো, কত হয়ে যাবে? 120 ডিগ্রি, ঠিক আছে। 120 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবার দেখো, আমরা আগে একটা প্রশ্ন সলভ করেছিলাম, সেটা ছিল 60 ডিগ্রি, মানে আপতন কোণ বলে দিয়েছিল কত? 60 ডিগ্রি। দেখে নাও, এটা মুছে দিলাম। আপতন কোণ দিয়েছিল আমাদের 60 ডিগ্রি, তাহলে আমরা কি বললাম? আপতন কোণ 60 হলে প্রতিফলন কোণের মানও 60 হয়ে যাবে, তাহলে আমাদের হবে 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ, ঠিক আছে। তাহলে 180 মাইনাস কত হচ্ছে? 120, দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের 60 ডিগ্রি এসেছিলো, তাই না? 60 ডিগ্রির ক্ষেত্রে 60 ডিগ্রি এসেছিলো, আর যদি এখানে 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা 120 ডিগ্রি পাচ্ছি। তো এক একটা মানের জন্য কিন্তু এক এক রকম মান আসবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি বলে দিলাম তোমাদের। তো এইভাবে করে বের করবে 180 ডিগ্রি মাইনাস আপতন কোণ প্লাস প্রতিসরণ কোণ, ঠিক আছে, প্রতিফলন কোণ। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 29, তড়িৎচালক বলের একক কী হবে? ভোল্ট। তোমাদের বলেছি তড়িৎচালক বলের একক হবে ভোল্ট। ওহম হচ্ছে আমাদের রোধের একক, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট বা প্রবাহ মাত্রার একক, আর নিউটন হচ্ছে আমাদের বলের একক, ঠিক আছে। অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 30, বলছে 10 ওহম এবং 15 ওহম রোধ দুটি যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে এদের তুল্যাঙ্ক রোধ এক্স হলে এক্স সমান কী হবে? দেখো, তোমাদের এখানে আমি কয়েকটা পয়েন্ট বলে দিই। ধরো 10 ওহমের রোধ আছে আর একটা হচ্ছে 15 ওহমের রোধ আছে, তো দুটো রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, কোন সমবায়ে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, মানে ধরো এই একটা তাহলে এই ক্ষেত্রে ধরো এটা হচ্ছে 10 ওহম আর এটা হচ্ছে কত? 15 ওহম। তাহলে এরা কিসে যুক্ত? এরা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত, ঠিক আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? তুল্য রোধ সমান হচ্ছে দুটোকে যোগ করে দিতে হয়, 10 যোগ 15, তার মানে টোটাল 25 ওহম হয়ে যাচ্ছে এদের তুল্য রোধ। এটা হলো শ্রেণী সমবায়। আর যদি আমাদের সমান্তরাল সমবায় বলে, তখন আমাদের কি করতে হয়?
তাহলে এটা ডাইরেক্ট যোগ করে দিতে হবে শ্রেণী সমবায়, ঠিক আছে। সমান্তরালের ক্ষেত্রে কি করব, দেখো সমান্তরাল জিনিসটা কেমন আমরা আঁকবো দেখে নিই একটু। দেখো সমান্তরাল সমবায় ঠিক আমরা এইভাবে আঁকবো, ঠিক আছে। এই এটা ধরো সমান্তরাল সমবায়, একটা কত আছে, একটা হচ্ছে তোমার 10 ওহম আর একটা হচ্ছে 15 ওহম। তো এই ক্ষেত্রে তুল্যরোধ আমরা কিভাবে বের করি, মানে তুল্যরোধকে আমরা যদি ধরো আর ধরি, তাহলে 1/r সমান হয়ে যায় 1/r1 প্লাস 1/r2, ঠিক আছে। তার মানে কী হবে 1/10 প্লাস 1/15, 10 যোগ 1 15, লসাগু করো 30 হয়ে যাচ্ছে, 3 10 30, 15 দুগুণে 30, মানে হচ্ছে 5/30, তাহলে কত হচ্ছে 5 6 30, 1/6, ঠিক আছে। ঠিকঠাক করেছি তো, 30, 3 10 30, 15 দুগুণে 30, 3 2 5, 5 6 30, 1 6। তাহলে আর সমান কী হবে, আর সমান দেখো উল্টে যাবে, তাই না। 1/r সমান 1 6 হলে আর সমান হয়ে যাবে 6, আর সমান কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে 6 যদি হয় সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে 10 ওহম থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান এই হয়ে যাবে, কারণ এখানে দেখো এক্স, তুল্যরোধ বলেছে এক্স, তাহলে এক্স মানে কত আসছে 6, তাহলে 6 কী হবে 10 থেকে কম, তার মানে অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যে গামা রশ্মি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি সবসময় মনে রাখবে সেটা হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আচ্ছা 32 বলছে যে অক্সিজেনের একটা আইসোটোপ এখানে দেওয়া আছে, অক্সিজেনের একটা আইসোটোপ দেওয়া আছে, কি আছে অক্সিজেন, ওপরে আছে 18, নিচে আছে 8। তো নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, আর ওপরেরটা হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। এবার হচ্ছে নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যার পার্থক্য কত, তাহলে নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করব, নিউট্রন সংখ্যা আমরা বের করব, নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা থেকে আমাদের পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ 18 - 8 করতে হবে, ঠিক আছে। এই যে উপরেরটা এটা ভর সংখ্যা, এর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই বা ইলেকট্রন সংখ্যা এটা বা পারমাণবিক সংখ্যা আর কি, সেটা বিয়োগ করে দিলে কত হবে, নিউট্রন সংখ্যা হচ্ছে 10। তারপরে কি বলছে ইলেকট্রন সংখ্যা, দেখো নিচে যেটা থাকবে, যে এটা অক্সিজেন লিখলাম, তো এত বড় করে লেখা ঠিক না, ধরো এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে 18 আর হলো 8, তাহলে এই যে নিচে যেটা থাকছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অক্সিজেনের, বা প্রোটন সংখ্যা বলতে পারি বা ইলেকট্রন সংখ্যাও বলতে পারি, কারণ পারমাণবিক সংখ্যা যা হবে প্রোটন সংখ্যা তাই হবে, ইলেকট্রন সংখ্যাও তাই হবে, ঠিক আছে। এবার নিউট্রন সংখ্যা আমরা কত পাচ্ছি 10, আর ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে 8, তাহলে এদের পার্থক্য কত হবে 2, অ্যান্সার হবে অপশান এ হয়ে যাবে, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রাহিতা বলছে যে কত হবে, ক্যালসিয়াম যে হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অম্লগ্রাহিতা কত হবে। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত কি, CaOH2, ঠিক আছে, CaOH2, তার মানে OH2 মাইনাস, দুটো OH মাইনাস উৎপন্ন করছে, তার জন্য অম্লগ্রাহিত হয়ে যাবে 2, ঠিক আছে, অ্যান্সার হবে সি। গ্যালভানাইজেশনে লোহার উপর কিসের প্রলেপ দেয়, জিঙ্কের প্রলেপ দেয়, প্রত্যেকে জানো এটা সহজ কোশ্চেন। ক্লোরোফর্মের সংকেত কি, CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, CHCl3, ঠিক আছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, একটি জৈব অ্যাসিডের উদাহরণ দাও। তাহলে জৈব অ্যাসিড হবে একটা CH4, মিথেন হচ্ছে একটা জৈব অ্যাসিড, ঠিক আছে, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 37, নিচের ধাতুগুলির মধ্যে কোনটি লঘু HCl, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড এবং হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, অ্যাসিড এবং হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না, লোহা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক নাকি কপার। এটা কপার, এটা জাস্ট মুখস্থ করে রাখবে,
প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি চলে আসে অ্যান্সার করে দেবে কপার। ঠিক আছে, পরেরটা দেখো, নিচের পরমাণুগুলির মধ্যে সবচেয়ে হালকা পরমাণু কোনটা? সবচেয়ে হালকা পরমাণু কি হবে? দেখো, হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, H11, H12, H13। ঠিক আছে, এই যে H11 এটাকে বলা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। ঠিক আছে, এই প্রোটিয়াম হচ্ছে সবথেকে হালকা পরমাণু, তাহলে প্রোটিয়াম, অ্যান্সার হবে প্রোটিয়াম। তারপরে এই যে সেকেন্ডেরটা, এটা হলো ডয়টেরিয়াম। ঠিক আছে, এটাকে ভারী জলও বলা হয়, ডয়টেরিয়াম। D2ও বলা হয়, ভারী জলও বলা হয়, H12। আর এটা হচ্ছে H13, এটা হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, H13 কী হবে? ট্রিটিয়াম হয়ে যাবে। তাহলে প্রথমটা আমরা বললাম সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, সবচেয়ে হালকা পরমাণু, সরি। নেক্সট, ওকে, নেক্সট আমরা সেটে আসছি। 21 নম্বর প্রশ্ন দেখো, প্রযুক্ত বল সমান, বল সমান কি হয়? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, মনে রাখবে এটা। বল সমান কি হয়? বস্তুর ভর ইন্টু ত্বরণ হয়ে যায়, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ মানে হচ্ছে বল। পরের প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। কিন্তু কিন্তু প্রশ্নটা দেখো কিভাবে দিয়েছে, জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, ব্যাস তোমরা তো এনজয় করে অ্যান্সার করে দিয়ে আসবে। 4 ডিগ্রি সেলসিয়াস দেখবে না, ফারেনহাইট দেখবে না, বসিয়ে দেবে, ব্যাস যাবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা জানি যে সেটাকে বলছে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, কিন্তু এখানে সমস্ত অপশানগুলো ফারেনহাইটে দেওয়া আছে। তাহলে আমরা 4 ডিগ্রি সেলসিয়াস মানে কত ফারেনহাইট সেটা আমাদের বের করতে হবে। C/5 সমান F-32/9। নিজেরা এটা করো, নিজেরা করো, সব কি আমি করে দেবো? করে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা আগে ট্রাই করো, তারপরে আমি আমারটা দেখো। আচ্ছা, C/5, তাহলে C মানে হচ্ছে 4, তাহলে 4/5 সমান হচ্ছে F-32/9। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা? ধরো কোনাকুনি গুণ করলে 5F মাইনাস 5 গুণ 10 না থাকে 3 16, 160 সমান 4 নং 36। তাহলে 5F সমান হচ্ছে 160 যোগ 36, 5F সমান হচ্ছে 6 9 1 196। F সমান কত হবে? 5 দিয়ে এটাকে ভাগ করে দাও। ঠিক আছে, আচ্ছা, 5 দিয়ে ভাগ করার পরিবর্তে আমরা একটা টেকনিক করতে পারি, দুই সাইডে যদি 2 গুণ করে দিই, নিচে হবে 10, 6 দুগুণে 12, 2 হাতে আছে 19 দুগুণে 38, 39। তাহলে এক ঘর আগে দশমিক হয়ে যাবে, তাই তো? 10 মানে এক ঘর আগে দশমিক, 39.2। তাহলে অ্যান্সার কী হবে? অপশান সি, 39.2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাচ্ছে। তোমরা যদি এ করো পুরোপুরি ভুল হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23। কী বলছে দেখো, দুটো সমতল দর্পণ পরস্পরমুখী সমান্তরালভাবে রেখে তাদের মধ্যবর্তী স্থানে একটি বস্তু রাখলে, তাহলে দুটো সমান্তরাল আয়না আছে, তাদের মাঝখানে একটা বস্তু রাখলে আমি কি বলেছিলাম যে প্রতিবিম্ব, অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, এটা তোমরা জানো, অসংখ্য প্রতিবিম্ব তোমরা সেলুন দোকানে যদি বসো সেখানে দেখতে পাও নিশ্চয়। তাহলে এটা হবে সি, তাই তো, আর প্রথমটা হবে এ। নেক্সট, নিচের যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা? তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। কী হবে? অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা দেখো, ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল কোন বরাবর কাজ করে? প্রযুক্ত বলের সঙ্গে 45 ডিগ্রি কোণে, প্রযুক্ত বলের বিপরীত দিকে, প্রযুক্ত বলের সঙ্গে সমকোণে, নাকি প্রযুক্ত বলের একই অভিমুখে? দেখো, ধরো এখানে একটা এরকম একটা বস্তু আছে, আমি কি করলাম? বস্তুটাকে এই দিকে টানছি। তাহলে বস্তুটাকে যখন আমরা এই দিকে টানবো, তো ঘর্ষণটা তো এখানে হচ্ছে, মানে নিচে হচ্ছে। তাহলে এই ঘর্ষণ বলটা কি করবে? যেদিকে বল প্রয়োগ করব
তার ঠিক উল্টো দিকে এই ঘর্ষণ বলটা ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বলের বিপরীত দিকে সবসময় ঘর্ষণ বল ক্রিয়া করে, এটা মনে রাখবে। 26 বলছে এক্স একটি মৌল, এক্সের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, এক্সের একটি আইসোটোপ হলো। দেখো আইসোটোপ কাকে বলে? আইসোটোপ মানে হচ্ছে, যেমন আমরা বললাম যে H11, H12, H13, তার মানে এরা কি পরস্পরের আইসোটোপ। তো এদের কোনগুলো সবার মিলে আছে, মানে এদের হলো পারমাণবিক সংখ্যা প্রত্যেকের সমান। ঠিক আছে, তাহলে এক্স যদি একটা মৌল হয় এবং তার পারমাণবিক সংখ্যা যদি 82 হয়, তাহলে এক্সের যে কোনো আইসোটোপের পারমাণবিক সংখ্যা সমান হবে, মানে 82 হয়ে যাবে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তার মানে অ্যান্সার কী হবে? এক্সের একটা আইসোটোপ কী হবে? যার পারমাণবিক সংখ্যা 82, সেটাই এক্সের আইসোটোপ হয়ে যাবে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 27 কী বলছে দেখো, 12 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে গলিয়ে সম্পূর্ণরূপে জলে পরিণত করলে তাপ লাগবে কত? দেখো ঘুম চলে আসছে। 12 গ্রাম বরফকে যদি আমরা বলছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলানো হয়, তাহলে তাপ দেওয়া হয় জলে পরিণত করতে কত তাপ লাগবে, তাই তো? দেখো 1 গ্রাম আমরা যদি বরফকে 1 গ্রাম যদি 1 গ্রাম জলে পরিণত করতে চাই, তাহলে আমাদের 80 ক্যালোরি তাপ লাগছে। কত ক্যালোরি? 80 ক্যালোরি। এবার যদি 12 গ্রাম হয়, তাহলে কত কত ক্যালোরি লাগবে? 12 ইন্টু 80 ক্যালোরি, 8 বারং 96, মানে 960 ক্যালোরি। টোটাল 960 ক্যালোরি তাপ লাগবে। ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, তিনটি একই ধাতুর সমান দৈর্ঘ্যের দণ্ড দ্বারা একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলো। বলছে একটা সমবাহু ত্রিভুজ গঠন করা হলো, তিনটি একই দৈর্ঘ্যের, সেম দৈর্ঘ্য, মানে এটা লেন্থ সমান, সেম দৈর্ঘ্যের তিনটে দণ্ড আছে, তাদেরকে দিয়ে একটা সমবাহু ত্রিভুজ গঠন করা হলো। ত্রিভুজটিকে উত্তপ্ত করলে, এবার এটাকে কী করা হলো? উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে কী হতে পারে? বলছে ত্রিভুজের কোণগুলির কোনো পরিবর্তন হবে না। তাহলে এর যে কোণগুলো আছে, এই যে কোণগুলো আছে, সেগুলো কি কোনো পরিবর্তন হবে না? নাকি বাহুগুলির দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না? নাকি ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না? দেখো এখানে তাপ দিলে কি হবে আমি তোমাদের বলে দিই। এটা তাপ দিলে কি হবে? নিশ্চয়ই এগুলো আয়তনে, মানে দৈর্ঘ্যের দিক থেকে আয়তনে বেড়ে যাবে, সব দিকেই বেড়ে যাবে। তিনটে বাহুই কী হবে? বেড়ে যাবে। তাহলে বাহু তো অবশ্যই বাড়বে, আর বাহু বাড়া মানে ক্ষেত্রফলও বেড়ে যাওয়া। কিন্তু এই যে কোণগুলো আছে না, কোণগুলোর মান কিন্তু একই থাকবে, কোণগুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, হয়তো পেছনের দিকে সরে যাচ্ছে, কিন্তু সবগুলো বাহু যদি সমানভাবে বৃদ্ধি পায়, তাহলে কোণের যে অনুপাত, কোণের মান কিন্তু চেঞ্জ হবে না। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 30। ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উলম্ব উপাংশ শূন্য হয়। ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উলম্ব উপাংশ শূন্য হয় কোথায়? চৌম্বক মেরুতে শূন্য হয়, চৌম্বক নিরক্ষরেখায় শূন্য হয়, ভৌগোলিক মেরুতে, নাকি 45 ডিগ্রি অক্ষাংশে? এটা অ্যান্সার হবে চৌম্বক নিরক্ষরেখায় শূন্য হয়। ঠিক আছে, অপশান বি হবে। 31টা আগেও করেছো। দুটি বস্তু তাপীয় সাম্যে থাকলে তাদের ক্ষেত্রে কোন রাশিটি একই থাকবে? তাপমাত্রা সেম থাকবে। তোমাদের বলেছি তাপমাত্রা বা উষ্ণতা। অপশানে ধরো তাপমাত্রা না দিয়ে এই বছর ধরো উষ্ণতা দিয়ে দিল, তাহলে তোমাকে তো জানতে হবে। আবার তাপও দিল, তাপ কিন্তু হবে না, তাপমাত্রা হবে অ্যান্সার, বা উষ্ণতা হবে। লোহার চামচের ওপর যদি আমরা নিকেলের প্রলেপ দিই, তাহলে কোনটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে? তাহলে একটা লোহার চামচ আছে, তার উপরে আমরা নিকেলের প্রলেপ দিচ্ছি, নিকেলের প্রলেপ। ঠিক আছে, তাহলে যার প্রলেপ দেব তাকে অ্যানোড হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে কার প্রলেপ দেবো আমরা? নিকেলের প্রলেপ দেব। তাহলে অ্যানোড হিসেবে আমরা নিকেল দণ্ডকে ব্যবহার করব। বোঝা গেল? পরেরটা দেখো 33 বলছে যে Zn2++2e, তাহলে দুটো ইলেকট্রন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে জিঙ্ক হলো। তাহলে ইলেকট্রন যুক্ত হওয়াকে কি বলে? কোনো মৌলের সাথে বা কোনো পরমাণুর সাথে
বা মূলকের সাথে যদি ইলেকট্রন যুক্ত হয়, ইলেকট্রন যুক্ত হলে তাকে বলছে বিজারণ। ঠিক আছে, ইলেকট্রন যুক্ত হওয়াকে বলে বিজারণ, ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাকে বলে সে জারণ। তাহলে অ্যান্সার বি হবে বিজারণ। ইলেকট্রন যেহেতু যুক্ত হচ্ছে তাহলে হয়ে যাবে বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, ফিউজ তার তৈরি হয় কী কী দিয়ে? আমরা বললাম পিবি আর হচ্ছে আমাদের অ্যান্ড এসএন, তাই তো। পিবি মানে হচ্ছে লেড বা সীসা, আর এসএন মানে টিন। তাহলে সীসা এবং টিন দ্বারা ফিউজ তার তৈরি হয়, আগেও করেছো। ঠিক আছে, চলো আর কিছু প্রশ্ন আছে। কি বলছে যে কার্বনের একটা, আচ্ছা কার্বন 17 আর হলো 35, এর এল কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, প্রথমে আমাদের দুটো, কে কক্ষে থাকবে দুটো, তারপরে এল কক্ষ, কে এল, তারপরে এম কক্ষ, তাই তো। তো কে কক্ষে সবসময় দুটো থাকবে, এল কক্ষে থাকবে 8টা, 8 2 10, এম কক্ষে থাকবে 7টা, তাহলে হয়ে যাবে 17টা। ঠিক আছে, কার্বন এখানে অ্যাকচুয়াল কার্বন তো না, ক্লোরিন হওয়ার কথা, ক্লোরিনের 17 হয়। ঠিক আছে, এটা ক্লোরিন হবে, তাই তো আছে নাকি? আচ্ছা যাই হোক, তো এল কক্ষে তাহলে আমাদের কতটা হচ্ছে? 8টাই হয়ে যাচ্ছে, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে যে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন বলে দিয়েছে যে 120 মিলিলিটার হলে ওই সময় উৎপন্ন অক্সিজেনের আয়তন কত হবে? তো দেখো, আমরা জানি যে জল মানে কি H2O, তার মানে 2 অণু যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের অনুপাত যদি 2 হয়, তাহলে 1 অণু থাকছে তোমার অক্সিজেন, 2:1। আয়তনের অনুপাত কী হচ্ছে? 2:1। এখন হাইড্রোজেন বলছে যে আয়তন হচ্ছে 120 মিলিলিটার, তার মানে এই যে 2 ইউনিট, এটা তো হাইড্রোজেনের, এটা সমান হচ্ছে 120 মিলিলিটার। তাহলে অক্সিজেনের আয়তন মানে 1 ইউনিট মানে কত বের করতে হবে? তাহলে 1 ইউনিট সমান কত হবে? 120/2 মানে হচ্ছে 60। তাহলে 1 ইউনিট সমান 60 ml হয়ে যাবে। অপশান এই হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো তোমরা ভুল করো না, এগুলো ঠিকঠাক করে প্র্যাকটিস করো। চলো পরের প্রশ্ন। বলছে কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4, তাই তো। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে সমযোজী বন্ধন কতগুলো থাকে? দেখো, কার্বন তো মাঝখানে থাকছে, আর ক্লোরিন চারপাশে 4টে ক্লোরিন পরমাণু, এরা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? এটা 4টে কিন্তু সমযোজী বন্ধন হয়, 4টে। আর সমযোজী তোর যদি এখন আর এক্সপ্লেন করছি না, এগুলো অনেক বিস্তারিত এক্সপ্লেন করা যায়। নেক্সট দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? সব থেকে প্রধান, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড? অবশ্যই CO2। ঠিক আছে, সব থেকে প্রধান যে গ্রিন হাউস গ্যাস সেটা হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, তো তোমাদের প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে, যে কটা আমি প্রশ্ন নিয়েছি সে কটা তোমাদের সলভ করিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর কি বলবো, আজকে অনেকটা থাক। তো চলো আজকের জন্য এখানেই থাকুক, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটাতে একটু লাইক করে দিও যদি ভালো লাগে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে অনেক কমেন্ট করছো, আর প্রত্যেকে আশা করি খুব ভালো প্রিপারেশান নিচ্ছ। আর এই মুহূর্তে আর কি বলবো, এখন আর কিছু বলার নেই। এখন তোমাদের প্রিপারেশানটা তোমাদের পরীক্ষার হলে তোমরা সেটাকে কি বলে কেমন পারফরমেন্স করবে সেটা আমি রেজাল্টে দেখতে পাবো, তোমরা কেমন পড়াশোনা করেছো। সবাইকে বেস্ট অফ লাক। চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, মানে কালকে বলতে কি, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে।